সুন্দরবনের বিভিন্ন নদীতে এবং খাড়িতে মাঝে মধ্যেই দেখা যায় সাঁতরে বেড়াচ্ছে মানুষ খেকো রয়্যাল বেঙ্গল টাইগার। সেই সমস্ত নদীতে কখনো কখনো পরিবারকে নিয়ে বা কখনো কখনো একাও বেরিয়ে পড়তে হয় মাছের সন্ধানে। কারণ মাছ না ধরলে চলবে না সংসার, মাছ সংগ্রহ না করলে জুটবে না পেটের দুবেলা দুটো ভাত। ঘরে রয়েছে স্ত্রী এবং দুই সন্তান এবং রয়েছে অসুস্থ মা, ক্যান্সার আক্রান্ত মা। তাই সুন্দরবনের বিভিন্ন খাড়িতে নদী থেকে মাছ ধরে কোনো রকমে হয়ে যায় দিন গুজরান। কিন্তু এরপরেও এই মানুষটা আরও এক মহান দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে, যা শুনলে এই মানুষটার প্রতি আপনারও মনে নেমে আসবে শ্রদ্ধা এবং ভালোবাসা। হ্যাঁ, ঠিকই শুনছেন, গ্রামে 7-8 কিলোমিটার দূর পর্যন্ত নেই কোনো সরকারি স্কুল বা প্রাইমারি স্কুল বা কোনো স্কুল। 7-8 কিলোমিটার দূরে স্কুল থাকায় গ্রামের ছেলেমেয়েরা সেখানে পড়তে যেতে পারে না। আর এখানেই কেঁদে ওঠে এই মানুষটির হৃদয়। দায়িত্ব তুলে নেন, যে করেই হোক সংসার চলুক বা না চলুক, গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার আলো দেখাতে হবে। এরপরেই এই সিদ্ধান্তের পরেই তিনি তুলে নেন নিজের কাঁধে সেই দায়িত্ব। পাড়ার ছেলে মেয়েদের নিয়ে খুলে ফেলেন একটি স্কুল, প্রথমে গাছতলায় এবং আস্তে আস্তে একটি আর্ট চালায় সম্পূর্ণ নিজের খরচায়, তাতে সংসার চলুক বা না চলুক। এবং এই ব্যাপারে সাপোর্ট রইল তার পরিবারেরও। সামান্য একজন দিন আনা দিন খাওয়া মানুষ কিভাবে করছেন এই মহান কাজ, কি করে ম্যানেজ করছেন, চলুন আজকে দেখে নেব সেটাই। হ্যাঁ, সুন্দরবন পশ্চিমবঙ্গের মানুষ খেকো বাঘ তথা রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তানা ডেরা সুন্দরবন। নিবিড় জঙ্গল এবং ছোট বড় মিলিয়ে প্রায় 70টার উপর নদী ঘিরে রয়েছে এই সুন্দরবনকে। 4 ভাগ জল এবং 1 ভাগ স্থল নিয়ে তৈরি হয়েছে সুন্দরবন বদ্বীপ। আজকের ঘটনা ভয়ঙ্কর মাতলা নদীর একেবারে তীরে কুলতলি থানার অন্তর্গত দেউলবাড়ি বাবুরামের চক গ্রামটিকে ঘিরে। ভয়ঙ্কর ঝড়ে এবং প্রবল বর্ষায় মাতলা নদী যে গ্রামটাকে একেবারে ছিন্ন ভিন্ন এবং লণ্ডভণ্ড করে তোলে, সেই গ্রামেরই ঘটনা নিয়ে, সেই গ্রামেরই একজন সুপার হিরো, একজন মানুষ যাকে এলাকার মানুষ ঈশ্বরের দরজা দিয়েছেন বলা যেতে পারে। যে মানুষ রক্ষা করে চলেছেন গ্রামকে, যে মানুষ রক্ষা করে চলেছেন গ্রামের শিশুদের, যে মানুষ তৈরি করে চলেছেন গ্রামের শিশুদের, যে মানুষ শিক্ষার আলো দেখিয়ে চলেছেন গ্রামের ছেলেদের, গ্রামের শিশুদের, যে মানুষের জন্যই আজকে এলাকার শিশুরা পড়াশোনার আলো দেখতে পাচ্ছে। কারণ এখান থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে সরকারি স্কুল, যেখানে কোনোভাবেই বাচ্চাদের যাওয়া সম্ভব নয়। তো চলুন আজকে সেই মানুষের জীবনী তুলে ধরব আপনাদের সামনে। উথাল পাথাল ভয়ঙ্কর মাতলা নদীর গর্জন শুনতে শুনতে নদীর বাঁধ বরাবর হাঁটতে হাঁটতে চললাম গ্রামের দিকে। প্রকৃতি যেন ক্যানভাসে তার মনের রং দিয়ে সাজিয়ে তুলেছে এই গ্রামটিকে। একেবারে বাঁধের নিচে থেকেই শুরু হয়ে যাচ্ছে গ্রামে ঢোকার রাস্তা। চারিদিকে সুন্দর করে সাজানো ছোট ছোট পুকুর, বিল এবং মাটির রাস্তা, কাঁচা বাড়ি আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হবে। খুব কম সংখ্যক বাড়ি রয়েছে, খুব কম সংখ্যক মানুষের বসতি রয়েছে। মাটির বাড়ি, মাটির রাস্তা, পাশে পুকুর, মাঝে গ্রামে একটি সুন্দর মন্দির। আমরা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতে বলে দিল সুমিন মাস্টারমশাইয়ের বাড়ি কোথায়। মাটির বারান্দায় বসে রান্নার তোড়জোড় করছেন সুমিবাবুর স্ত্রী এবং একদিকে
ক্যান্সার আক্রান্ত মা বসে বসে মৃত্যুর দিন গুনছেন। নিজের বাড়ির ঠিক পাশেই উনি তৈরি করেছেন একটি ছোট্ট আটচালা। এটাই হলো এই গ্রামের বা কয়েকটি গ্রামের স্কুল, যে স্কুল কোনো সরকার করেনি, তৈরি করেছেন সমীরবাবু নিজে। যে স্কুলে আশপাশের গ্রামের মোট ৭৪টি বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি নিজে, নিজের কাঁধে তাদের সম্পূর্ণ পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন তিনি স্বয়ং। তো চলুন আজকে আমরা দেখব সেখানে কেমনভাবে পড়াশোনা হয়, কেমন রয়েছে বাচ্চারা কতটা খুশি। প্রতিদিন নিয়ম করে ঠিক সকাল 7টা নাগাদ জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় স্কুলের পঠন পাঠন। সমীরবাবুকে পেয়ে গেলাম স্কুলের মধ্যেই। তো চলুন এবার তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। পেয়েছি সেই দাদাকে সঙ্গে পেয়েছি, যার উদ্যোগে এই একটা স্কুল চলছে, এবং পুরো ব্যাপারটাই শুনুন, জেনে নেব যে আজকে একজন সামান্য মৎস্যজীবী হয়েও খুব সামান্য যার রুটি রোজগার, সে এই পথ কেন বেছে নিল, এতগুলো বাচ্চার দায়িত্ব কেন নিল বা কিভাবে চলছে। চলুন দাদা থেকে জেনে নেব। দাদা বলুন, আপনার নাম বলুন। আমার নাম সমীর বৈদ্য। আমি 2019 সাল থেকে স্কুলটা চালু করেছিলাম। খোলা আকাশের নিচে বাচ্চাদের বসিয়ে পড়ানো হতো। বর্তমান বাচ্চাদের খুবই সমস্যা হতো, ঝড় বৃষ্টি থেকে, রোদের সময় সমস্যা, ঝড় বৃষ্টির সময় সমস্যা। সেই কারণে স্কুল ঘরটা বেঁধেছি। এখন বর্তমান স্কুলটা খুব বেশি দিন হয়নি বেঁধেছি আমি, 2 থেকে আড়াই মাস হচ্ছে, এরকমভাবে হবে। আর অ্যাকচুয়ালি স্কুলটা বাঁধার কারণ হচ্ছে আমাদের এখানে গ্রাম বাংলার মানুষের বেশিরভাগ নদী খালে চলে যেতে হয়, মাছ কাঁড় ধরে, মিন মাছ ধরে জীবন জীবিকা চলে। আর এখানকার মানুষের খুবই দুর্ভিক্ষ, যাতে খুব সামান্য ইনকামের উপর এদের সঙ্গে চলে। আর এইসব মায়েরা যখন নদীতে চলে যায় তখন কিন্তু এইসব বাচ্চাদের লেখাপড়া হয় না, খুবই কষ্ট হয়। বাবা চলে গেল নদীতে মাছ ধরতে, মা চলে গেল মিন ধরতে, বাচ্চাগুলো হো হো করে ঘুরে বেড়াতো। আর আমার স্বপ্ন ছিল যে আমি একটু স্কুল বাঁধবো, বা আমার স্বপ্ন ছিল যে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে একটা অফিসার বানাবে। কিন্তু মা একজন ক্যান্সারের পেশেন্ট, মার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে আমার নিজের লেখাপড়াটা নষ্ট হয়ে যায়। মানে মার টাকাটা জোগাড় করতে গিয়ে আমার লেখাপড়াটা বন্ধ করে দিতে হয়। তারপরে মায়ের চিকিৎসা হয়, তো টাকা পয়সা জোগাড় করি খুবই কষ্টে। নদীতে মাছ ধরে রাত দিন খুবই পরিশ্রম করি। এই পরিশ্রমের ফলে নদীতে মাছ ধরা হয়, ধরে তারপর থেকে যেটুকু উপার্জন হয় সেখান থেকে সেই মাছের উপর থেকে ভিত্তি করে মাছ কাঁটামারি বাজারে বিক্রি করি আমি। সেখান থেকে বিক্রি করে যে পয়সাটা আসে সেই পয়সাটা আমার পরিবার চলে। আর এখানে এই যে 3টে শিক্ষক আছে, মানে একজন শিক্ষক, 2জন শিক্ষিকা আছেন। বর্তমান এদের বেতন দিয়ে স্কুলটা এখন চালিয়ে যাচ্ছে। এখন বর্তমান আমার 74 জন বাচ্চা, মানে শিশু আছে এখানে, 74 জন শিশু। এরাই আমার ভবিষ্যৎ, আর এরাই আমার স্বপ্ন। আর সব থেকে বড় বিষয়, এদের যে ন্যূনতম বেতন দিয়ে আমি সাপোর্ট দিচ্ছি, এটা খুবই, এদের হয়তো এই বেতনটা
খুবই তারপর খুব কষ্টকর চলে, যে সামান্য ন্যূনতম বেতন এদের হয় না, তারপরেও আমি না দিলে নয়, তবু সামান্য কিছু ন্যূনতম বেতন দিয়ে চালিয়ে যাচ্ছি। আর স্কুলটা সত্যি বলতে আমি চালাচ্ছি না, আমি হয়তো বেতন দিচ্ছি শিক্ষিকাদের, কিন্তু সম্পূর্ণ পরিবেশন করছেন শিক্ষক শিক্ষিকারা, কারণ ওরাই যদি না থাকতো বাচ্চাদের স্বপ্নটা পূরণ হতো না। কিন্তু কাছাকাছি কি কোনো সরকারি স্কুল নেই? না, এখান থেকে 7 কিলোমিটার দূর হচ্ছে সরকারি একটি স্কুল আছে, আচ্ছা, সেখানে 200 জন স্টুডেন্ট আছে, 2 জন শিক্ষক আছে। 200 জন স্টুডেন্ট, 2 জন শিক্ষক, হ্যাঁ, তাও 7 কিলোমিটার দূরে। 7 কিলোমিটার দূরে। এখান থেকে আমাদের এই যে এরিয়াটা, এটা সম্পূর্ণ মাটির রাস্তা, এখান থেকে বাচ্চাদের বর্ষার সময় তো এমনিতে যেতেই পারে না, খুবই কষ্ট হয়, আচ্ছা। কিন্তু এখান থেকে যেতে খুবই কষ্ট। সেই কারণে আমি চেয়েছি যে এই গ্রামের মধ্যে স্কুল নেই, এখানে যদি বা একটু স্কুল করতে পারে আমাদের গ্রামের বাচ্চাগুলো, বা পাশের এখানে এই যে বাচ্চাগুলো আছে এখানে, শুধু এই একটা গ্রামে না, এখানে 3-4টে গ্রামের বাচ্চারা এখানে আছে, এখনো আছে 3-4টে গ্রামের বাচ্চারা আচ্ছা, আচ্ছা। এখানে পড়তে আসে সাইকেল নিয়ে, সাইকেল দিয়ে আপনার দেখতেই পাবেন, সম্পূর্ণ সাইকেল আছে উপরে, বাচ্চারা পড়ছেন। এখান থেকে বাচ্চাদের বলা যায় যে আগামী দিনে আমাদের বাচ্চারা আরও এগিয়ে যাবে। আর সম্পূর্ণ এই যে শিক্ষকদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ ওনারা যদি না থাকতো এই স্বপ্নটা আমার একার পক্ষে সম্ভব নয় যে পূরণ করার জন্য। এটা তো সম্পূর্ণ অবৈতনিক, আপনি বেতন তো নেন না, না না, কোনো বাচ্চা থেকে নেন না। আর এই পড়াশোনা ছাড়া আর কি কোনোভাবে এরা হেল্প পায় আপনার থেকে? হ্যাঁ, কিরকম? এরা যেমন হচ্ছে আমার এখানে বাচ্চাদের সারা বছর যত শিক্ষা সামগ্রী যা প্রয়োজনে সম্পূর্ণ আমি দিই। আমি আচ্ছা, আচ্ছা। এবার হয়তো কোনো এনজিও থেকে 1-2 বার দিল, কিন্তু সারা বছর আমার মেনটেন করতে হয় এই বাচ্চাদের শিক্ষা সামগ্রী, যখন যা প্রয়োজন হয় সম্পূর্ণ মেনটেন করতে হয়। এবার পুজো পার্বণের সময় আমি চেষ্টা করি বাচ্চাদের নতুন পোশাক দেওয়ার, যাতে বাচ্চারা একটু আনন্দ পায়। আমাদের গ্রামের বাচ্চারা তো, এরা তো গরিব, সামান্য উপার্জনের মাধ্যমে হয়তো অনেক বাচ্চারা পোশাক কিনতে পারে না, তার জন্য তার সেই আনন্দটা নষ্ট হয়ে যায়। আমি চেষ্টা করি যাতে প্রত্যেক বাচ্চারা একটু আনন্দ পায়, ওই পুজোর পোশাকটা দেওয়ার চেষ্টা করি। শীতের সময় গ্রামের মায়েদের কিছু হচ্ছে এই গ্রামের মায়েদের যারা সব বাচ্চাগুলো এখানে পড়ে, ওদের মায়েদের কিছু ওই শীতের পোশাক, মানে এই কম্বল, বালাপোষ, এগুলো দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমি তো ন্যূনতম ইনকাম করি, যে ইনকামটা হচ্ছে আমার পরিবার চলে, আর এই স্কুলটা চালানোর চেষ্টা করি, কিন্তু এর পক্ষে এই চালানোটা আমার খুবই কষ্টকর হয়ে যায়। কিন্তু সেটাই ভাবছি যে অ্যাকচুয়ালি আপনি তো মানে নদীতে মাছ শিকার করেন। হ্যাঁ, আমি মাস্টারি করি। বা কাঁকড়াও হয়তো ধরেন। হ্যাঁ, আমাদের তো কিন্তু এই একটা জায়গা থেকে, এই ইনকামের জায়গা থেকে এটা আপনি চালান কিভাবে সম্ভব? আমি জাস্ট এটাই দেখে মানে খুবই অবাক লাগছে। অ্যাকচুয়ালি আমার পরিশ্রমটা অতিরিক্ত করি আমি নদীতে। হুম। যেখানে আমার ইনকাম 5 টাকা হয়, যে আমার দিনের বেলা যে ইনকামটা করি সেখানে 5 টাকা ইনকাম হলে, তাছাড়া আমি চেষ্টা করি যে আরো 5 টাকা ইনকাম করার, কারণ স্কুলটা তো বন্ধ হয়ে যাবে। এখানে যেই এতগুলো বাচ্চার ভবিষ্যৎ, এখানে আমি বন্ধ করতে পারি না। আমি যদি বা ইচ্ছা হলেও হয়তো কষ্ট হয় আমার, কিন্তু আমি মনে হয় যে আমি বন্ধ করে দিই, কিন্তু আমার যে মানবিক কারণটা আমি পারি না যে এদের ছেড়ে দিই বা বন্ধ করে দিই, এদের যে পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে। এই এই যে ইনকামটা করেন, সেই ইনকামটা করার পর সেখান থেকে সংসার চালিয়ে, এখানে অসুস্থ মা যিনি ক্যান্সারে ভুগছেন, তার চিকিৎসা করে, আপনার 2 সন্তান দেখলাম আছে, তাদের সমস্ত স্ত্রী আছে, সবার সব মেনটেন করে এতগুলো, এখন তো বলছেন 76, এখন 76 না কতগুলো বাচ্চা আছে? 74 জন বাচ্চা আছে। তো সবকিছু করেও কি সম্ভব হয় চালানো? যেটা হয় না, কিন্তু আমিও পারি না, কারণ এনাদের যারা পড়াচ্ছেন এখানে যেসব শিক্ষিকা, ওনাদের সাথে আমি কম্প্রোমাইজ করি যে হয়তো কোনো মাস আমি যদি না বেতন দিতে পারি, সেই মাসটাতে না আমার বাচ্চাদের পড়াশোনা বন্ধ না হয়। আমি তো চেষ্টা করি বাচ্চাদের, ওনাদের সামান্য বেতন দিয়ে, ন্যূনতম বেতন, যেটা ওনাদের হয় না, তারপরেও চেষ্টা করি যাতে না একান্ত ফ্রিতে না পড়ায়, কারণ ওদেরও সংসার চলবে না। এখানে দুজন শিক্ষিকা আছে, এটা হচ্ছে একজনের বাড়ির স্ত্রী, কারণ আমরা চাই যে প্রত্যেকটা বাড়ির যারা পড়াশোনা করে তাদের প্রত্যেকটা বাড়ির অর্থ না হলে তার বাড়ির সংসার চলবে না। সামান্য কিছু বেতন দিয়ে চালানোর চেষ্টা করি। আর অ্যাকচুয়ালি আমাদের গ্রামটা স্বাস্থ্যের দিক থেকে খুবই পিছিয়ে, যেখানে এই গ্রামের মধ্যে স্বাস্থ্য অবশ্যই পিছিয়ে। স্বাস্থ্য শিবিরের ক্যাম্প যদি বা হয়, তাহলে এই গ্রামের মানুষেরা অনেকটা উপকার পাবে। আর বাচ্চাদের সকালের টিফিনটা যদি বা বিস্কুট হোক, চিপস হোক, যে কোনো শুকনো খাবারের দিক থেকে যদি বা এই বাচ্চাদের দেওয়া যায় খুবই ভালো হয়, কারণ ওটা আমি সবসময় দিতে পারি না, হয়তো সপ্তাহে 2-1 বার করে দেওয়া হয়, কখন দেওয়াও হয় না, কারণ আমার সামর্থ্য অনুযায়ী। আমি একা তো সম্পূর্ণ বেতন দিয়ে আর খাবার দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। আর আমি চেষ্টা করি যাতে বাচ্চাদের
শিক্ষাটা না বন্ধ হয়, লেখাপড়াটা না বন্ধ হয়। এটা বন্ধ হলে সর্বদিক থেকে অন্ধকার হয়ে যাবে আমাদের এই কামটা। চেষ্টা করি আমি সম্পূর্ণ। মানে কি বলবো, আমি যত দেখছি অবাক হচ্ছি যে সত্যি দাদা আপনার মতো মানুষ আজও আছে, যেখানে ওনার মুক্তি শুনতে পেলেন যে অন্তত 7-8 কিলোমিটার দূর পর্যন্ত এখানে কোনো শিক্ষাঙ্গন নেই, কোনো সরকারি শিক্ষালয় নেই, বিদ্যালয় নেই। তো উনি দেখেছেন যে, কারণ উনি নিজে পড়াশোনার জায়গাটা ফিল করেছেন, উনি পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু পারেননি পারিবারিক কারণে, মায়ের অসুস্থতার কারণে। কিন্তু উনি চান না যে গ্রামের কোনো বাচ্চা অন্তত নিরক্ষর থাকুক বা শিক্ষা একেবারেই না পাক। শিক্ষার যে মূল ভিতটা, শিক্ষা যে সমাজের মূল ভিত, সেটা অ্যাকচুয়ালি উনি বুঝেছেন। এবং সেটা তার থেকে বেশি অবাক লাগছে যে কেউ এগিয়ে না এলে উনি কিন্তু করছেন এটা। এটা কিন্তু আমার কাছে খুব অবাক লেগেছে, করছেন। এবং আমি ওনার বাড়িঘর সব দেখেছি, আপনারাও দেখলেন। এরপরেও একটা মানুষ কিভাবে স্ট্রাগল করে যাচ্ছে, এটাই ভাবতে অবাক লেগেছে। আচ্ছা, কোন কোন ক্লাস পড়ানো হচ্ছে এখানে? এখানে সকালে কোচিং সেন্টার হয়, যেটা 7 পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয়। আচ্ছা, 7 মানে 1 থেকে 7 পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয়। আচ্ছা। ভাগ ভাগ সিস্টেমে বাচ্চাদের পড়ানো হয়। প্রত্যেকটা বাচ্চা এখানে আছে, সম্পূর্ণ দেখতে পাবেন। হুম। এখানে এখন অনেক বাচ্চা আছে। আচ্ছা, এটা কি আপনার কি এটা সরকারি স্বীকৃতির জন্য কি কিছু চেষ্টা করেছিলেন যাতে সরকারি স্বীকৃতি আমি দেয়? চেষ্টা করছি যাতে এখানকার বাচ্চারা এখান থেকে পরে স্কুলে ভর্তি হতে পারে। আর এটা আপনি বলেন এটা চালাচ্ছেন মোটামুটি 2000 কত সাল থেকে? সাল থেকে। 2019 সাল থেকে হ্যাঁ, চালাচ্ছেন। এটা খোলা আকাশের নিচে আমি পড়াচ্ছিলাম। বৃষ্টির ঝড়ের সময় খুবই সমস্যা। কিছুদিন আগে বাচ্চাদের প্রচুর হচ্ছে এই যে মশা কামড়ে বাচ্চাদের অনেক ক্ষতি হয়েছে। মানে গাছের নিচে পড়াতেন এর আগে? হ্যাঁ, গাছের নিচে পড়াতাম। আচ্ছা, এখন এই ঘরটা বেঁধেছি, এই পর্যন্ত ঘরটা খরচা হয়েছে 60,000 টাকা খরচা হয়েছে। আচ্ছা। মানে এটা মোটামুটি কতদিন করেছেন এই ঘর? এটা 2 থেকে 1 থেকে মানে 2 মাস পর্যন্ত হয়েছে ঘরটা, আমার কাজটা শেষ করেছি আমি। আচ্ছা, আচ্ছা, আর এই ঘরটা এখন কাজটা সম্পূর্ণ করতে আমার 1,20,000 থেকে 25,000 টাকা খরচা আছে। কিন্তু আমার একার পক্ষে সম্ভব নয়। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই আমার এই পাঠশালা বাচ্চাদের যদি বা কোনো কারোর জন্মদিন বা অন্নপ্রাশন বা কোনো দিবস উপলক্ষে যদি বা আমার পাঠশালায় সবাই যদি বা এগিয়ে আসেন, এই বাচ্চাদের কেউ যদি বা খাতা, পেন, পেন্সিল বা রবার, একটা কলম দিয়েও যদি বা কেউ যদি বা এগিয়ে আসেন, আমার বাচ্চাদের অনেক উপকার হবে। হ্যাঁ, সেটা তো কি বলবো, উচিত মানুষের আগিয়ে আসে। আচ্ছা, গ্রামের আশপাশে লোকের কি কোনো সাপোর্ট কি পাচ্ছেন না? অ্যাকচুয়ালি এখানে এই গ্রামের মধ্যে প্রত্যেক বছর কাউকে না কাউকে বাগে নিয়ে যায়। বাগে নিয়ে যায়? হ্যাঁ, এই যে গ্রামটার মধ্যে কাউকে না কাউকে বাগে নিয়ে যায়। যেখানে এখানকার হচ্ছে প্রত্যেক বছর স্বয়নহারা কান্নাতে ভেঙে পড়েন, যাদের উপার্জনের অর্থ খুবই মানে সামান্য। সরকারকে এরা, আমাদের গ্রামের মানুষ মানে সরকারকে যারা আছে, সরকারের একটা পাস থাকে, যে পাসটার মাধ্যমে হচ্ছে নদীতে কাঁকড়া ধরতে পারে। কাঁকড়া মাছ, মৎস্যজীবী যারা আমরা মৎস্যজীবী আছি, আমাদের 70-80-1 লাখ টাকা পর্যন্ত দিয়ে মানে ওই যে পাস নিয়ে তারপর হচ্ছে নদীতে মাছ ধরতে হয়। কিন্তু ওই টাকাটা দিয়ে আমাদের যে লাভ করতে খুবই সামান্য, লাভ হয় না বলতে গেলে, খুবই সামান্য। কিন্তু এখানকার মায়েদের কাছে আমরা যে অর্থটা নেবো, সে অর্থটা নেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই। খুবই মানে কষ্ট করে চলে ওনাদের বাড়ি ঘরদোর দেখলে। আমাদের এখানে সরকারি যে ঘরদোর এখানে কেউ পায়নি, খুবই 2-1 হয়তো পেয়েছে যারা নেতাদের সাথে ঘোরাঘুরি করেন। কিন্তু এগুলো আমি অ্যাকচুয়ালি ওইসব বিষয়ে বলতে চাই না, রাজনীতি বিষয়। কিন্তু আমি চাই যে আমাদের গ্রামের ছেলেপুলে, প্রত্যেকটা ছেলে, তাদের লেখাপড়াটা খুবই ভালো হয়। চেষ্টা করো সবার সহযোগিতা নিয়ে, আপনারা যদি সবাই যদি আমার পাশে থাকেন বা নিজেদের সন্তান মনে করে যদি বা এগিয়ে আসেন, তাহলে আগামী দিনে আমাদের ছেলেদের ভবিষ্যৎ আরো বাস্তবায়ন করতে পারবো আমি। হ্যাঁ, এই আবেদনটা আমি অ্যাকচুয়ালি দর্শকদের কাছেও রাখবো। দেখুন, উনি যে কাজটা করে চলেছেন তার তো মানে সাধুবাদ ছাড়া অন্য কিছু দেওয়ার মানে কিছু বলার নেই। এই কাজ সবাই করে না। তো যেটা আমি দেখতে পাচ্ছি, মানে এই উদ্যোগ সত্যি বলছি সম্ভব না কারোর পক্ষে নেওয়া। কিন্তু উনি আর্থিকভাবে যদি সচ্ছল হতেন, সেটা একটা ব্যাপার ছিল। তো আমি বলছি, এমনি যে যারা ধরুন এই ভিডিও অ্যাকচুয়ালি যারা এই মুহূর্তে দেখছে বা দেখবে, সেই সমস্ত মানুষরা যদি কোনোভাবে আপনার ধরুন এগিয়ে আসছে এই ব্যাপারটায়, আপনি কি সেটা অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আপনার নিশ্চয়ই কোনো আছে, কোনো অ্যাকাউন্ট বা কিছু আছে না? সংস্থা কি কোনো অ্যাকাউন্ট আছে? নেই তো? না, অ্যাকচুয়ালি আমি চালাই। মেন বিষয়টা যেটা আমি জানি যে কাজটা বড় বিষয়। তাতে এনজিও থাক বা না থাক, আমাদের কাজটা এগিয়ে নেওয়া যাওয়ার মূল বিষয়। তা এনজিও
না, একা পক্ষে তো হয় না আপনার এটা তো এনজিও অ্যাকচুয়ালি না, না 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 এনজিও। আচ্ছা, তো মানুষ হেল্প করতে চাইলে তাহলে আপনার যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার বা কিছু থাকে তাহলে আপনি দিয়ে দিন, আমরা সেটা নিচে শো করে দিচ্ছি। আর আপনার যদি কেউ থাকেন কোনো সহৃদয় ব্যক্তি, যদি এই সিচুয়েশনটা বুঝতে পারেন, যেটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম, তো যদি হেল্প করতে পারেন ওনাকে, তো এই বাচ্চাগুলো দেখুন, বলার কিছু নেই, সবটাই দেখতে পেলেন, সবটাই বুঝলেন। নিচে দেওয়া রইলো, ওনার কিউআর কোড দেওয়া রইলো। আচ্ছা, কিউআর কোডটা কি নাম দেখাবে আপনার? সমীর বৈদ্য। সমীর বৈদ্য, তাই তো? সমীর বৈদ্য মানে ফোন পে আছে? ফোন পে আমার ফোন পে আছে। আর আমি সবথেকে বড় বিষয় হচ্ছে, আমাকে যদি না কেউ টাকা পাঠাতে চান, অন্তত আপনারা নিজেরা এসে বাচ্চাদের হাতে দিয়ে গেলে আমি আরো বেশি খুশি হব, বা আপনারাও অনেক খুশি হবেন, কারণ বাচ্চাদের সাথে আপনারা সময় দিতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে ধরুন আপনার এই জায়গাতে আসতে হলে অ্যাকচুয়ালি যারা শিয়ালদা থেকে আসবে, অ্যাকচুয়ালি কিভাবে আসবে একটু বলে দিন। শিয়ালদা কলকাতা থেকে আসবে, লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরতেই হবে, ওখান থেকে জয়নগর মজিলপুর নামতে হবে। জয়নগর মজিলপুর? হ্যাঁ, জয়নগর মজিলপুর থেকে ওখান থেকে বাস পেয়ে যাবেন। আমাদের মানিকপীর মোড়ে লাফ দিয়ে হবে। কি নাম বললে? মানিকপীর মোড়। আচ্ছা, ওখান থেকে কি কোন বাস ধরবে অ্যাকচুয়ালি? জয়নগর থেকে হচ্ছে আমাদের মইপিট বাস ধরতে হবে। আচ্ছা, মইপিট বাস ধরে আমাদের হচ্ছে মানিকপীর মোড়ে লাফ দিয়ে হবে। হ্যাঁ। মানিকপীর থেকে আবার হচ্ছে ওখান থেকে টোটো ধরতে হবে। আচ্ছা, টোটো গাড়ি থেকে আমার পুরো যেখানে আমি আছি এখন, বর্তমান যেখানে আছি, এটা হচ্ছে নদীর কোলে, সম্পূর্ণ মাতলা নদীর কোলে। এখানে হচ্ছে আমার এই পাঠশালা। আচ্ছা, এখানে এই জায়গাটায় এসে আপনার নাম বলতে হবে। কোন জায়গাটা এসে নাম বলতে বলছেন? এটা দেউলবাড়িতে, এই পুরো অঞ্চল। দেউলবাড়ি? হ্যাঁ, এটা মাতলা নদীর মুখে। সমীর বৈদ্য আমার নাম্বার থাকলে আমাকে ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারবেন। তাহলে আপনার স্ক্রিনের নাম্বারটা আমরা দিয়ে দিলাম এখানে। আর যদি আপনি এখানে এসে হেল্প করতে চান, এই সমস্ত বাচ্চাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, সেটা একটা ভালো ব্যাপার। আর অন্যথা ওনার তো ফোনপে নাম্বারটা দিয়ে দিলাম। যদি সম্ভব হয়, আপনার যদি মনে হয় আপনি আসতে পারেন, আপনি ভেরিফাই করতে পারেন। একটা কথা বলবো, ভালো লাগবে। প্রথমত এই গ্রামের পরিবেশ খুব ভালো লাগবে, তারপরে দাদার ব্যবহার আপনাকে মোহিত করবে, আর বাকিটা আপনি এখানে এলেই বুঝতে পারবেন। একটা কথা বলবো শুধু, এই মানুষটাকে ধন্যবাদ, এই মানুষটাকে নমস্কার। না, আমি কিছু নয়, সবই আমার শিক্ষিকা। না, আপনি হলেন মূল উদ্যোক্তা, উনি হলেন মূল উদ্যোক্তা। আজকে উনি যদি এই উদ্যোগটা না নিতেন, তাহলে কোথায় আসতো শিশুরা, কোথায় আসতো ওনার সহকারীরা, কাউকে পেতাম না। সুতরাং উনি হলেন মূল উদ্যোক্তা, এবং এই বড় ভাবনা, এই এত বড় ভাবনাকে আমি কুর্নিশ জানাই, মন থেকে কুর্নিশ জানাই। কিছু নয় দাদা, সম্পূর্ণ হচ্ছে স্বামী বিবেকানন্দের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদ। আপনাদের সবার আশীর্বাদ না থাকলে আমি এগোতে পারবো না। আর সবথেকে বড় ধন্যবাদ জানাই আমার শিক্ষিকা শিক্ষক দাদাকে, কারণ ওনাদের অত্যন্ত পরিশ্রমের ফলে আজকে বাচ্চারা এত দূর, মানে আমি ফার্স্ট টাইম 20টা বাচ্চাকে নিয়ে শুরু করেছিলাম, আজকে 74টা বাচ্চা আমার। তাহলে এই সম্পূর্ণ ওনাদের পড়াশোনার ভিত্তি থেকে গার্জেনরা এখানে বাচ্চাদের পাঠায়। আমি সেই জন্য আমি ধন্যবাদ জানাই আমার শিক্ষক দাদাকে আর শিক্ষিকা দিদিদেরকে। আচ্ছা, আপনি তো দাদার এই যে উদ্যোগ, ভালো উদ্যোগ, তার সঙ্গে সামিল হয়েছেন এবং বাচ্চাদের পড়াচ্ছেন, তাই তো? দাদার মুখ থেকে যেটা শুনলাম, যে আপনাদের যে দাদা যেটুকু বেতন ওনার দিক থেকে দিয়ে থাকেন, সেটা খুব কম। তো তাতে সেই বেতনে, এত কম বেতনেও আপনারা কাজ করছেন, মানে সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। মানে আর একটু মানে হলে ভালো হতো। ঠিক আছে, এখন ঠিক আছে, মানে বাচ্চাদের পড়াচ্ছে, খুব ভালো লাগছে। এই যে কারণে আমি বলছি, কোন কারণে আপনি এত কম বেতনে রাজি হয়ে গেছেন? বাচ্চাদের পড়াতে আমার খুব ভালো লাগে। আচ্ছা। এটা আমি মানে দাদার সঙ্গে আমার সাপোর্টে আছে, এমনি খুব ভালো লাগে পড়াশোনা, মানে আমার খুব ভালো লাগে পড়াশোনার দিক থেকে। বাচ্চাদেরকে পড়াবো, একটা স্কুল, আমাদের অনেকটা স্কুল দূরে, এখন বাচ্চাদের পড়াচ্ছি দাদা সহযোগিতা পেয়ে। আমরা এখানে দাদা বলেছে বলে সেই জন্য পড়াচ্ছি। আর মোটামুটি এই দাদা এই ধরুন এই যে আচ্ছাদনটা এখন করে দিয়েছে, তাই এরপরে ধরুন এই চারিদিক তো ফাঁকা, বৃষ্টি বৃষ্টি জল পড়ল, লোকে এটা একটা কমপ্লিট হলে ভালো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ ঝাটকা আসলে আর পড়ানো যায় না, আর কাদা হয়ে যায়। হ্যাঁ, আর বৃষ্টি এলে তো ঝাপটা আসে, তারপরে আর সেখানে বসে থাকা সম্ভব হয় না। হ্যাঁ, আর এটার জন্য ব্যবস্থা করলে ভালো হতো। হ্যাঁ, সেটা হবে, কারণ দাদা তো আর্থিকভাবে জানেন কি কোন কাজ করে, কি কাজ করে, সেই জায়গা থেকে এটা করছেন। দেখা যাক যদি মানুষজন কিছু হেল্প করেন, আমরা যদি হেল্প করতে পারি এই ব্যাপারে, দেখা যাক। তুমি এখানে কতদিন আসছো স্কুলে?
অনেক অনেকদিন আসছো। তোমার কি পাশাপাশি বাড়ি, কাছাকাছি বাড়ি? আচ্ছা। আর এখান থেকে তুমি পড়াশোনা করছো, কি শিখতে পেরেছো? মানে শিখতে কি পেরেছো ভালো বলতে পারবে? ভালো পড়াশোনা শিখতে পেরেছি। কি শিখতে পেরেছো? তোমার মনের মতো কিছু শিখতে পেরেছো? কি বলো তো শুনি, কেমন যে তুমি ভালো শিখতে পেরেছো, বলো না। আমি ভালো পড়াশোনা শিখতে পেরেছি হ্যাঁ, বা ভালো লিখতে পেরেছি। ভালো লিখতে পারছো। আর ম্যাডামরা খুব ভালো পড়ায়? হ্যাঁ। হ্যাঁ, খুব সুন্দর পড়ান, তাই না? হুম। একটা বলো না, একটা কবিতা বা কিছু একটা বলো শুনি, কেউ শিখতে পেরেছো? গল্প বসু নির্ময় বসু হুম। রূপকথা রূপকথা বইছে উত্তরে গল্প উত্তরে চলেছে এটাই পথ ধরে শীতের পরে সত্তরে এসেছে যে তার মুখ কথা রূপকথা চাই রূপকথা ডাকছে রে সে ডাকছে রে বলছে রে কে ডাকছে রে ঘুমছে রাজ তোরা হারেছে রে ছোট্টরা কে আছে মোর তল পিটাই দেখবি যদি চলতে বাহ, খুব সুন্দর। ক্লাসে পড়ো? আমিও পাই। 5 পড়ো? আচ্ছা, এই যে স্কুলের বই খাতা এগুলো কি তোমার কিনতে হয়? না। না, কি স্যার দিয়ে দেন, তাই তো? হ্যাঁ। বাহ। আর কেমন পড়াশোনা হয়? ভালো। ভালো হয়? পড়াশোনায় মন লাগে? হ্যাঁ। লাগে? প্রতিদিন আসো? হ্যাঁ। না, আসো? মাঝে মাঝে আসি না, মাঝে মধ্যে? কেন আসো না? শরীর খারাপ থাকে। শরীর খারাপ? সে তো কেউই আসবে না। আপনি ম্যাডাম কতদিন এখানে পড়াচ্ছেন স্কুলে? আমি 5-6 মাস পড়াচ্ছি। 5-6 মাস পড়াচ্ছেন। কেমন লাগছে? সত্যি কথা বলুন, আমার কেমন খুব লাগছে? ভালো লাগছে এখানে, বাচ্চাদের সঙ্গে আমার খুব আনন্দ হয় এখানে। হুম। বাচ্চারা দেখুন, দাদা তো খুব মানে আপনাদের হয়তো যতটা বেতন প্রয়োজন ততটা দিতে পারেন না, এক্ষেত্রে সমস্যা হয় না? সমস্যা হয় না বলতে সমস্যা হয়, হুম। সমস্যা তো আমার গরিব মানুষ, সমস্যা তো হবে। কিন্তু ধরুন আজকে উনি যেটুকু দিচ্ছেন, তবু আমরা মানিয়ে নিই, যেহেতু আমাদের মানিয়ে এখানে নাও। ভালো লাগে। ভালো লাগে, কার সবই আপনার বা দাদা যে গ্রামের ভালো বাচ্চা। জায়গা তৈরি করছে, এটা সবথেকে বেশি আনন্দের জিনিস। আরো আরো যত আর ভালো কিন্তু পারে। যদি ধরুন ভবিষ্যতে দাদা যদি কোনোভাবে আজকে ওনার যেটুকু ইনকাম, আপনারা জানেন উনি কি করেন, মাছ শিকার করেন বা কাঁকড়া ধরেন, সেই ইনকাম থেকে উনি এটা চালাচ্ছেন বা সংসার চালাচ্ছেন, মায়ের চিকিৎসা করছে, সবকিছু। ধরুন এরপর যদি বেতন আর বাড়াতে না পারে আপনাদের, সেক্ষেত্রে কি করবেন? থেকে যাবেন? আমাদের তো থাকতে হবে, আমাদের এখানেই খুশি, এখানে এখানেই খুশি। আনন্দ। বাহ, এটা কি শুনতে চেয়েছিলাম। মানে এই সবাইকে, আর কাছাকাছি লোক বললো, সবাই বলছে স্কুল নেই না, এই তো। আমাদের এখানে অনেক দূরে প্রাইমারি আপনার স্কুল আপনার বা আপনার হাই স্কুল। আপনার নিজের পরিবারে বা আপনার নিজের সন্তান নাদি কেউ আছে নাকি এখানে পড়াশোনা করে? হ্যাঁ, এখানেই আছে? আমার একটা ছেলে আছে এখানে পড়ে? এখানে। বাহ বাহ। মানে নিজেদের স্বার্থে অ্যাকচুয়ালি, নিজের গ্রামের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, নিজের বাচ্চাদের স্বার্থে হ্যাঁ, অ্যাকচুয়ালি এইভাবে যোগদান করা বা এটাকে পরিচালনা করা, হ্যাঁ, দাদার সঙ্গ দেওয়া, হ্যাঁ। এটা সত্যি খুব ভালো দিক। ঠিক আছে, আপনি পড়ান। কান্তিন দাটিন জন মাল্লা চৌপদিন ভোদায় দূরপাল্লা পাড়াময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকসাল কোন চিত্তির ঘর ওই চর জাগছে বনহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ চুপ ওই দেয় পান কৌটি দেয় টুক 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 ঘুমটায় বউটি। আমার সুপর্ণা নাচকর। সুপর্ণা নজকর, তুমি একটু এখানে পড়াশোনা করো তো মন দিয়ে। এই একটা কি বলবে, একটু কবিতা বা কিছু বলতে পারবে? বলো না, একটু বলো না মা, বলো, ছড়া বলো। আমরা যদি ঠাকুমা যাচ্ছে গোলা গাছে টুক টুক বাজে। এই তুমি এগুলো কি লিখেছো গো? তুমি কি লিখেছো এগুলো? কি লিখেছো বলো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকা আকা। বাহ, কি নাম তোমার? ঋষিতা নস্কর। ঋষিতা নস্কর। বলো কি বলতে চাইছি, বলো তো একটু শুনি, বলো। বললে বুড়ো বোঝো ব্যাপার খানা একটা মোরগ 4টে শালিক ছানা 2 রকমের রুতুম পেঁচা একটা বোধহয় হাঁড়ি চাচা দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। হ্যাঁ, কোন ক্লাস বললে তোমার? 5 5। বাহ, খুব সুন্দর হয়েছে। ক্লাস 3 তে ক্লাস পড়ি। 3 তে পড়ো। কি নাম তোমার? রাজেশ হালদার। তুমি আমাকে ডাকছিলে কিছু একটা কবিতা টবিতা বলবে নাকি? হ্যাঁ। বলো তো শুনি, বলো। রবীন্দ্রনাথ আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যা রৌদ্রটে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চষে মাটির গন্ধে সবুজ পানের গানের লেখা রেখায় রেখায় দায়রা দেখা মাথায় এখন তরুণ কবি নিত্য তরুণ ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধারা হেসে ওঠে অজ্ঞানের ওই সোনার রোদে পূর্ণিমার ওই চন্দে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কোথায় শিখেছো? তোমার কি নাম গো? সোমনাথ বৈদ্য। হ্যাঁ, সোমনাথ বৈদ্য। সোমনাথ বৈদ্য, তাই তো?
আর বাপির নাম কি? সমীর বৈদ্য। হ্যাঁ, সমীর বৈদ্য। সমীর বৈদ্য, দাদার এটা ছোট সন্তান। তুমি একটা ছোট কবিতা বলতে পারো, ছড়া বলো তো বাবা, বলো। বনে থাকে বাঘ, গাছে আছে পাখি, জলে থাকে মাছ, গাছে আছে ফল, পাখি ফল খায়, পাকা মেলে বলে। আর দাদা ওখানে ওই যে তাই, ওটা হচ্ছে দাদার বড় ছেলে আর ছোট ছেলে, ওরা নিজেরা, ওরা কিন্তু এই একই স্কুলে পড়ে। উনি আমার ভাইপো হয়, আচ্ছা। যা উনি খুব পরিশ্রম করে ওই স্কুলটা চালাচ্ছে, মানে অত্যন্ত এখন সহৃদয় লোক, কোনো কোনো কিন্তু আর্থিক সাহায্য দরকার একটা। আর্থিক সাহায্য তো অবশ্যই দরকার, না হলে ও কি চালাবার সময় ও একটা গরিব মানুষ। আচ্ছা, গ্রামে কি সেরকম মানুষ নেই যে আর্থিকভাবে সাহায্য করবার না, না, মতো? সেরকম ধনী ব্যক্তি এখানে নেই। আচ্ছা, মানে সবাই এরকম মেহনতি মানুষ, তাই তো? মানে সেই সুন্দর মাছ কাঁকড়া চাষবাস করে জীবিকা চলে, অনেকে জমি জায়গা নেই, তারা ওই সুন্দরবনে মাছ কাঁকড়ার উপর নির্ভর। আচ্ছা, ঠিক আছে। আর পরিষেবা দেয় ভালো, আর যে কোনো জিনিস এলে বা ও সকলা গুছিয়ে দেয়, আচ্ছা, সব ঠিক মতন দেয়। মানে এই স্কুল না চললে হয়তো বাচ্চাদের খুব অসুবিধা হবে। অসুবিধা হতো, বা আপনার গ্রামে বাচ্চাদের পড়াশোনা বা প্রাইমারি লেভেলে যে পড়াশোনাটা, দেলবাড়ির হাটে, হ্যাঁ, অনেক রাস্তা গেলে থেকে অনেক দূরে বাচ্চারা যেতে, ওইসব কচি কচি বাচ্চারা যেতে যেতে পারে পারে। সুতরাং এই স্কুল না হলে কিন্তু বাচ্চাদের পড়াশোনা হয়তো হতোই না। হবে না, আর হতো না, এখনো বাচ্চারা যেতেও পারবে না। 5 জনের ছেলে মেয়ে হচ্ছে বা পড়াশুনো করছে আমাদের মুখের ধারে, এটাই আমরা খুব শান্তি পেয়েছি। কচি কচি বাচ্চা তো দূরে স্তরে যেতে পারে না, এটাই আমাদের শান্তি। দেখুন, আপনার যদি মনে হয় যে এই জায়গাটায় কিছু করার দরকার আছে, এই কিউআর কোডটা আমি দিয়ে দিলাম, কিউআর কোড, ফোনপে কিউআর কোড। কি নাম আসবে এটা? সমীর বৈদ্য। সমীর বৈদ্য নাম দেখাবে, তাই তো? সমীর বৈদ্য নাম দেখাবে, ভেরিফাই করে নেবেন যদি আপনার প্রয়োজন হয়। আমি আমার তরফ থেকে আমার সাধ্যমতো একটু হেল্প করলাম দাদাকে। দেখুন চলে গেছে কিনা একটু দেখে নিন। করলাম, আপনি চাইলে আপনিও করতে পারেন, জাস্ট এইটুকুই করলাম, একবার দেখে নিন জাস্ট। এসছে তো? হ্যাঁ, চলে এসেছে। বাস, ঠিক আছে। তো এই কিউআর কোডটা আমি নিচে দিয়ে দিলাম, স্ক্রিনে দিয়ে দিলাম। আপনি চাইলে আপনি আপনার মতো হেল্প করুন। বাকি যা কথা বলেছি, আর ভিডিও বড় করছি না।